আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকে শুরু করার কথা কোনটা? চার প্রক্রিয়া সংক্রান্ত। আচ্ছা, মানে লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3, এটা হচ্ছে চার প্রক্রিয়া সংক্রান্ত এবং ঐকিক নিয়ম। আচ্ছা, এই বইটা সবার কাছে আছে তো? প্রথমে কতগুলো গুরুত্বপূর্ণ একক দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি জানি। এই যে সিজিএস, এমকেএস, এফপিএস, এটাতে কোনো সমস্যা নাই তো নাকি? আচ্ছা, মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, নটিক্যাল মাইলের হিসাব। এই যে নটিক্যাল মাইল যেটা আছে না, এটা কোথায় ব্যবহৃত হয় বলো তো? সমুদ্র সীমা পরিমাপের ক্ষেত্রে। গুড, ভেরি গুড। 1 নটিক্যাল মাইল সমান কত? 1.852 1.852 কিলোমিটার। 1.852 কিলোমিটার। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক 200, তাই না? রাজনৈতিক 12 আর অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল। আর মহিষপান 350। আচ্ছা, যাই হোক, মহিষপানটা ওইভাবে আসে না। তোমরা হচ্ছে যে রাজনৈতিকটা 12 কিলোমিটার আর অর্থনৈতিকটা 150 কিলোমিটার। 150 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল আর 150 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল। আচ্ছা, ঠিক আছে। তারপরে যে ক্ষেত্রফল পরিমাপের একক, ওজন পরিমাপের একক, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে কুইন্টাল দিয়ে আসে। 1 কুইন্টাল মানে কত? 100 কিলো। 1 কুইন্টাল মানে 100। আচ্ছা, আর 1 মেট্রিক টন মানে কত? 1000 কেজি। 1 মেট্রিক টন আর 1 টন একই কথা। ওই যে রাস্তাঘাটে ট্রাক যায় না, ট্রাকের গায়ে লেখা দেখবা যে অমুক পরিবহন সমগ্র বাংলাদেশ 5 টন। 5 টন মানে কত? 5000 কেজি, তাই না? 5000 কেজি। আচ্ছা, তারপর দেখবো যে 10 টন 15 টনও ট্রাক আছে, কিন্তু রাস্তায় কোনো ট্রাকই টনের হিসাব মানে না। ওই জন্য তো রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন চার প্রক্রিয়া সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর, এগুলা যে অঙ্কগুলা আছে 1 থেকে 10-এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এগারো নম্বর করাবো? 1 থেকে 10-এর মধ্যে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, 11 নম্বরে কি আছে? 11 নম্বর অঙ্ক তো সোজা রে। 11 নম্বর অঙ্ক কি বলছে? পানি পূর্ণ বালতির ওজন 35 কেজি আর অর্ধ পানি পূর্ণ বালতির ওজন 25 কেজি। তাহলে বালতির ওজন কত? তাই না? তাহলে পানি পূর্ণ আর অর্ধ পূর্ণ, তাই না? তো বালতি তো 2 জায়গায় প্রেজেন্ট আছে। তাইলে আরে কি রে, এখনই লিখলো, হাওয়া হয়ে গেল যে। তারা উপরেটাই আছে, না নিচেই সব দেখে যাক। তাহলে আমাদের বালতি বালতি বয়াকারে বা আর পানি বয়াকারে পা ইকুয়াল 35, তাই না? আর কি আছে? অর্ধ পূর্ণ বালতি, তাই না? অর্ধ বালতি। আচ্ছা, তাহলে অর্ধ বালতির জায়গায় এখানে লিখলাম আমি পূর্ণ বালতি। পূর্ণ বালতি লেখা যায় না? আচ্ছা, এখানে বালতি তো আছেই, আর এখানে হচ্ছে যে অর্ধ বালতি, অর্ধ পানি, তাই না? কত? 25। হিসাব করো, বিয়োগ করো, বালতি বালতি কাটা, আর পূর্ণ থাকি অর্ধ বাদ দিলে আরো অর্ধ থাকে, আরো অর্ধ পানি থাকে। অর্ধ পানির ওজন কত? 10 কেজি। তাহলে পূর্ণ পানির ওজন কত? পূর্ণ পানির ওজন কত? 20 হবে। 10-এর ডাবল 20।
আচ্ছা, তাহলে বালতি আর পূর্ণ পানি কত? 35। তাহলে বালতি ইকুয়াল টু কত? বালতি ইকুয়াল টু কত? এই যে 35 বিয়োগ 20, 15। এই লাইটটা অফ করো। কি বুঝছো না বোঝো নাই? একবারে সংক্ষেপে করে দিলাম। ঠিক আছে। এই ক্যামেরায় লাইট আছে? পিছনের লাইটটা তো। ঠিক আছে, তাহলে এটা বুঝছো? সংক্ষেপে করলাম কিন্তু। বড় নম্বরটা না, এটা তোলা হয়েছে। বারবার কি বলছে? 100 মিটার লম্বা তৈলাক্ত বাঁশ দায়মান আছে। দায়মান মানে কি? দাঁড়ায় আছে। একটি বানর উক্ত বাঁশ বেয়ে মিনিটে 6 মিটার উপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 4 মিটার নিচে নেমে আসে। বানরটির বাঁশের চূড়ায় উঠতে কত সময় লাগবে? বইতে একভাবে আছে, বইয়ের ভাবেও করাবো, আর সহজ ভাবে আরেকবার বুঝাবো। সহজটাই বুঝাবো না? বইটায় ভুল আছে? আচ্ছা, 11 নম্বর গেল না? বারো নম্বর। তাহলে বাঁশ, ঠিক আছে, বাঁশের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা বানর। বানর আট করতে পারো? এই মনে করো বানর, আর সে এখন উঠবে। উঠতে গেলে কি করতেছে? প্রথমে 6 মিটার উঠছে, তারপর উঠিন না পেয়ে আবার নামছে, আবার এখান থেকে 6 মিটার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, এরকম করে চলতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন একটা বিষয় বুঝতে হবে যে উঠা নামার সার্কেল তার কয়টা হলো। মানে সার্কেল মানে ধরো একবার উঠবে একবার নামবে, এটাকে আমরা সার্কেল হিসাবে ধরতেছি। তাহলে সর্বশেষ সার্কেলটা কিন্তু সে পূরণ করতে পারবে না। কেন? কারণ সর্বশেষ বার সে যখন এইখানে 94-তে উঠে আসছে, আসার পরে সে 6 মিটার যখন উঠে যাবে তখন তার নামার প্রশ্ন নাই, তখন তো উঠে গেল, তাই না? তাহলে সর্বশেষ যে 6 মিটার আছে
ওইটা উঠলে আর নামতে হচ্ছে না, তার মানে ওই জায়গায় শুধু উঠা হচ্ছে, নামা হচ্ছে না, তাহলে ওই 6 মিটার বাদ। কথা বুঝছো? তাহলে এই সর্বশেষ 6 মিটার বাদ, ওইটা 1 মিনিট লাগছে, এটা হাতে ধরে রাখো। কথা বুঝছো? এখন বাকি থাকলো কয় মিটার? 94 মিটার। কারণ এই 94 মিটারে আমাদের হিসাব নিকাশ। ঠিক আছে, এই 94 মিটারের হিসাব নিকাশ কি? সে 6 মিটার উপরে উঠে, তাই না? 6 মিটার উপরে উঠে, আবার সেখান থেকে 4 মিটার নিচে নামে, তাহলে আলটিমেটলি সে উঠলো কতটুকু? এইটুকু কত, এইটুকু কত? 2 মিটার। সময় লাগলো কত? 2 মিনিট, তাই না? তাহলে 2 মিটারে 2 মিনিট, তাহলে 94 মিটারে কয় মিনিট? 94 মিনিট। তাহলে 94 মিটারে 94 মিনিট, আর ওইখানে আছে কত? 1 মিনিট। অঙ্ক হয়েছে? মিলছে? এগুলো অঙ্ক তো হাতে করার দরকার নেই, এটা তো দেখা মাত্র, ইন দ্য টুইঙ্কল অফ অ্যান আই, চোখের পলকে এগুলো উত্তর করে ফেলবা। খালি এই অঙ্কগুলাতে শোনো, ম্যাথমেটিক্স এর কিছু কিছু অঙ্কে যেগুলা হিসাব নিকাশ না, বিশেষ করে এগুলা ত্রিকোণমিতি, পরিমিতি অঙ্কগুলো আছে না, তারপরে আয়তর ক্ষেত্র অঙ্ক যেগুলো আছে, এগুলাতে তোমাদেরকে প্রথমেই একটা পিকচার ইমাজিন করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, চিত্র একটা ভেবে নিতে হবে। ওই যে বাঁশের অঙ্ক আছে না, কাদায় এত, পানিতে এত, উপরে এত, এই অঙ্কগুলাতে তোমাদেরকে এরকম ভাবে একটা চিত্র মাথায় সেট করতে হবে, তাহলে ওই চিত্র দিয়েই তোমরা অ্যান্সার বের করে ফেলবা, ওই খাতায় টাচই করার দরকার নেই। কথা বুঝছো? তাহলে অঙ্ক এটা বোঝা গেছে? রুবাইয়াত বুঝছো? ওকে। তাহলে এটা তোলা হয়েছে। পরের অঙ্কটা কি আছে? একজন শিক্ষক ক্লাসে টাকা বিতরণ করলো 2200 টাকা, ছাত্ররা 25 টাকা করে, ছাত্রীরা 20 টাকা করে। তাহলে বলছে যে ছাত্র সংখ্যা কত? আচ্ছা, যদি প্রশ্ন করতো ছাত্রী সংখ্যা কত, ছাত্র সংখ্যা বের হইলে ছাত্রী সংখ্যা পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি বলছে? 100 জন ছাত্রছাত্রী মোট আছে, তাই না? আচ্ছা, দিছে 20 টাকা আর 25 টাকা করে। আচ্ছা, যদি শুধু 20 টাকা করেই দিত, শুধু 20 টাকা করেই যদি দিত, তাহলে 100 জন শিক্ষার্থীর কত টাকা লাগতো? 20 করে, 20 করে দিলে 100 জন, 100 জনে কত লাগতো? 2000। এটা সোজা পারো, তাই না? তাহলে বেশি লাগছে কত? বেশি লাগছে কত? 2200 বিয়োগ 2000, কত? 200 টাকা বেশি লাগছে, তাই না? আচ্ছা, বেশি কে পাইছে? ছেলেরা, ছাত্ররা, তাই না? কয় টাকা করে বেশি পাইছে? 5 টাকা করে বেশি পাইছে, তাই না? তাহলে ছাত্র সংখ্যা
ওই 200/5 40 জন। উত্তর শেষ। তাহলে ছাত্রী কত হইতো যদি ছাত্রী চাইতো? ছাত্রী কত হইতো? 100 বিয়োগ 40 60 জন। 607 মনে করিও না, 60 জন। কি অঙ্ক সোজা না কঠিন? এইভাবে পানি পানি করেই শিখতে হবে। আদৌ 30 মিনিট লাগবে না একটা সলিউশন বের করতে তোমাদের। 30 সেকেন্ড, সরি 30 মিনিট লাগলে তো অঙ্ক পরীক্ষাই শেষ। 30 সেকেন্ড লাগবে না, 36 সেকেন্ড করে সময় পাবে না পার এমসিকিউ। 36 সেকেন্ডের মধ্যেই মনে করবো যে বৃত্ত ভরাট সহ কমপ্লিট করতে হবে। চোদ্দ নম্বর অঙ্কটা পারবা? কই পারবা? এই তোমার নাম কি জানি, কালো বোরকা শেষে? শাহনাজ। শাহনাজ পারতেছো, বুঝতেছো? আমার ক্লাসে কেউ কোনো ভয় লজ্জা করবা না, যেটা পারবা না সেটা ডাইরেক্ট জিজ্ঞেস করবা। আমরা সবাই এখানে শেখার জন্যই আসছি। আমিও তো যদিও তোমাদেরকে শেখাচ্ছি, কিন্তু আমিও তোমাদের কাছ থেকে শিখতেছি। শেখানোটাও এক প্রকার শিখা। ছাত্রীটা মোট শিক্ষার্থী 100, মোট থেকে ছাত্র বাদ দিছি, ছাত্রী পেয়ে গেছে। এটা হচ্ছে যে মোট থেকে ছাত্র বাদ। তাহলে এটা শেষ নাকি? এখন আসে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে কি আছে? এই ঐকিক নিয়মের 1 থেকে 10 প্রবলেম কার কোনটা বলো? একবারে 9 নাম্বার। আর কারো 9 এর আগে কারো আছে প্রবলেম? এই যে মামুনি, তোমার নাম কি সবার শেষে পিছনে? রুবাইয়া। এখানে রুবাইয়াত, কাছাকাছি নাম। আচ্ছা, বুঝতে পারতেছো? কোনো সমস্যা হইলে বলবা। হ্যাঁ, 9 নম্বরের আগে আর কারো কোনো প্রবলেম আছে? ঐকিক নিয়মে নাই না। 9 কি বলছে? ক ও খ একত্রে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। ক 12 দিনে শেষ করতে পারলে খ একা কত দিনে পারবে? এটা তো খুবই সোজা অঙ্ক রে। হ্যাঁ, ক ও খ একত্রে কয় দিনে করে? এই যে এইভাবে করবা, দেখো ক যোগ খ কয় দিনে করছে? 8 দিনে। 8 দিনে করে একটা কাজ, তাহলে 1 দিনে করে কত? 1 দিনে করে 1/8 অংশ। 8 দিনে যদি করে তাহলে 1 দিনে 8 ভাগের 1 ভাগ করবে না? 8 ভাগের 1 ভাগ করলো। আর কি বলছে? ক একা করলে কয় দিনে করে? 12 দিনে করে। তাহলে ক 1 দিনে করে কত? 1/12। 1/12। বুঝছো কি বুঝো নাই? না বুঝলে বলো। বুঝছো? তাহলে খ 1 দিনে করে কতটুকু, এইটাই তো চাইছে, তাই না? না ক্ষয়ের সম্পূর্ণ কতদিন লাগবে, এই তো কথা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, এই ভগ্নাংশটা হবে বড়। দুইটা ভগ্নাংশের লব যদি সমান হয় তাহলে যার হর ছোট সে হচ্ছে বড়। এটা জানো কিনা? কনফিউশন? আচ্ছা, তাহলে 1/8 বিয়োগ 1/12, মানে তারপরে এখানে মনে রাখো যে ওই যে 2 জন মিলে তো কম দিন লাগতো, আর 1 জন মিলে বেশি দিন লাগতো। আচ্ছা, তাহলে উল্টা করলে 2 জন মিলে কি হইতো? 2 জন মিলে একদিনে যতটুকু কাজ করে 1 জন কি একা সেটা করতে পারবে? কম করবে না? তাহলে 2 জন মিলে একদিনে বেশি কাজ করবে, তাহলে 2 জনেরটা বড় হবে, 1 জনেরটা ছোট হবে। তাহলে বড় বিয়োগ ছোট। তাহলে এখন এটা হিসাব করো, লসাগু কত হবে? এই 8 আর 12 কত হবে বলো? 4 নাও একবারে।
তাহলে হচ্ছে 4 2 গুণ 8 3 4 12 3 2 গুণ 6 4 6 24 মানে 4 গুণন 2 গুণন 3 4 2 গুণ 8 3 8 24 তাহলে লসাগু 24 তাহলে এখানে 3 1 3 মানে 8 দিয়ে ভাগ করলে 8 24 কে 8 দিয়ে ভাগ করলে 3 3 1 কে 3 12 দিয়ে 24 কে 12 দিয়ে ভাগ করলে 2 2 1 কে 2 তাহলে 1/24 তাহলে ক্ষয়ের সময় লাগতো 24 দিন ক্ষয়ের লাগে কতদিন 24 দিন অ্যানসার হয়ে গেছে 24 দিন সোজা না কঠিন রে তারপর 20 পর্যন্ত তুলো 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 হয়েছে এখন বলো 11 থেকে 20 এর মধ্যে কোনটা আছে ডাইরেক্ট 20 নাম্বার মাঝখানে আর কারো কোনো আছে স্যার 19 নম্বরের অঙ্কটা করলে হচ্ছে 10/3 অ্যানসার আসে আর এখানে উত্তর হচ্ছে 3/10 রহিম একটি কাজ 5 দিনে করিম তা 10 দিনে করতে পারে তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে 10/3 কেন হবে 3/10 এটা হওয়ার কথা উত্তর 10/3 হবে কেন এই দেখো কি রহিম আর কি করিম না রহিম 5 দিনে করিম 10 দিনে এই দেখো রহিম কয় দিনে রহিম 5 দিনে করে তাইলে একদিনে করে কত 1/5 আর করিম করিম একদিনে কতটুকু করে 1/10 আরে 10 দিনে পুরোটা করে তাহলে একদিনে 10-এর 1 করে তাহলে উভয়ে একদিনে করে কতটুকু এই 1/5 আর যোগ 1/10 এই যোগ লসাগু করো 5 আর 10 লসাগু 10 5 দুগুণা 10 2 হবে 2 1 কে 2 আর 10 1 কে 10 তাই না তাহলে 3/10 হয়ে গেল অ্যানসার শেষ তাই 20 নম্বর কি সমস্যা এই 20 নম্বরটা করলে তো একই রকম হবে ঠিকই তো আছে এই এই অঙ্কটা যদি শেষ করো তাহলে কি হবে দেখো তো লাস্টের দিকে খালি একটা লাইন চেঞ্জ আছে এই পুরোটা এই এই অঙ্কের মতো খালি একটা লাইন শেষে কাজ করলে হয়ে গেল আমাদের একটু শর্টকাট করাইছে এইটা এইটা তুলছো এই তোর তোলা হয়েছে এটা হ্যাঁ হয়েছে মিশবো তুলছো রে ভাই তুলো
হয়েছে না? তোলা হয়েছে? 20 নম্বর লাগবে না? আর লাগবে, দেখো ক একদিনে করে কতটুকু? 1/6। খ একদিনে করে 1/12। 1/12। তাহলে ক প্লাস খ একদিনে 1/6, 1/12। তাহলে কি হবে? লসাগু 12, এখানে 2, এখানে 1, 3। তাহলে 3/12। তাহলে 3/12 করে 3/12 করে একদিনে, তাই না? তাহলে অতএব এক অংশ মানে সম্পূর্ণ অংশ করে 12/3 দিনে। এখানে উল্টে যাবে, এটা 4 দিন। তাই হয়েছে উত্তর? বুঝছো না বোঝো নাই? বিশ পর্যন্ত হয়েছে। তারপর কত নম্বর? তারপর 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের 10 দিন পরে কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ 10 দিনে শেষ হলো। কতজন লোক চলে গিয়েছিল? এই সোজারি, এটা তো আরো সোজা। 20 জন লোক কোনো কাজ করে 15 দিনে, 10 দিন করে চলে গেছে। 23 নম্বর না? আচ্ছা, 20 জন লোক কয়দিনে করে? 20 জন লোক কয়দিনে করে? 15 দিন, তাই না? 20 জন লোক 15 দিনে করে। আচ্ছা, প্রথম যে 10 দিন ছিল, প্রথম যে 10 দিন কাজ করে চলে গেছে, ওই 10 দিন তো 20 জনেই করছে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু ওই 10 দিন 20 জন ছিল, তাহলে 20 জন জিনিসটা কমন, ওটা নিয়ে এখন আমরা আলোচনা করবো না, ওটা পরে। তাহলে প্রথমত কথা কি ছিল? 15 দিনে করে সম্পূর্ণ কাজ, মানে এক অংশ কাজ। তাহলে 15 দিনে করে 15 দিনে এক অংশ, তাই না? তাহলে একদিনে কয় অংশ রে? 1/15 অংশ। তাহলে 10 দিনে কয় অংশ? 10/15 অংশ। বুঝো কি বোঝো না? কাটাকাটি করো, 2/3। তাহলে তোরা 10 দিনে কি করছে? 3 ভাগে 2 ভাগ কাজ করে দিয়ে চলে গেছে, তাই না? বুঝছো কি বোঝো নাই? আচ্ছা বলো। এই খালি হুপের বসে বুঝছি বলা যাবে না, বুঝে বলতে হবে বুঝছি, না বুঝলে বলতে হবে বুঝি নাই। ঠিক আছে, এখন 2/3 অংশ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? বাকি কাছে কতটুকু বলো? এই 1 বিয়োগ 2/3, তাই না? সম্পূর্ণ অংশ থেকে 2/3। তাহলে লসাগু কত? 3। 3 একে 3 বিয়োগ 2, বাকি আছে 1/3 অংশ। বাকি কতটুকু? 1/3 অংশ। আচ্ছা, তাহলে
তাহলে কি হইলো? দেখো পরের কি বলছে, বাকি অংশটুকু শেষ করতে আবার 10 দিন লাগছে, তাই না? তাহলে আগের 10 দিন পরের 10 দিন এখানে কমন, এই জন্য এখন 10 দিনটাকে আমরা আর হিসাবের মধ্যে নিব না, এখন আমরা কাজের অংশটুকু হিসাবে নিব। আচ্ছা, প্রথমে কি করছে? প্রথমে 2/3 অংশ কাজ করছিল কয়জনে? 20 জনে। 2/3 অংশ 10 দিনে করে 20 জন, তাই না? যেহেতু 10 দিন জিনিসটা কমন, প্রথমেও 10 দিন করছে, পরে 10 দিন করছে, এই জন্য 10 দিনটা আমরা এখন নিব না, আমরা এখন নিব 2/3 অংশ করে 20 জনে। কথা বুঝছো কি বোঝো নাই? তাহলে এক অংশ করে কত জনে? এটা ভগ্নাংশটা উল্টে যাবে, এক অংশ মানে কি বড় না? 2/3 অংশ কম, এক অংশ বেশি। বেশি মানে কি? বেশি মানে কি? বেশি মানে কি? বেশি হইলে কি লোক বেশি লাগতো না? আচ্ছা, তাহলে কি হবে? লোক বেশি লাগলে কি হবে? হ্যাঁ, এখনো বলো। আরে এটা 2/3 মানে কি? ধরো যে 0.66 এরকম, তা 0.66 যদি 20 জন করে, তাহলে তার 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 চেয়ে বেশি এক অংশ না, এক অংশ কাজ করলে বেশি লাগবে না, গুণ হবে, তাই তো? এইরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1/3 অংশ করবে কতজনে? এক অংশ যতজনে করছে 1/3 মানে তার চেয়ে কম অংশ, তাহলে ভাগ হবে, কম হবে। আচ্ছা, 20 গুণন, এইখানে কিন্তু গুণ ভাগ মনে রাখবে না, খালি মনে রাখবে যে বেশি না কম, বেশি না কম। গুণ ভাগ মনে রাখলে এখানে কনফিউজ হয়ে যাবা। দেখো এটা কম ছিল, বেশি কাজ করে, তাই না? তাহলে লোক বেশি লাগবে, গুণ দিলে কিন্তু 2/3 হইতো, এই 2/3 এখানে গুণ হইতো, তাহলে কিন্তু এই পরিমাণটা কমে যাইতো। এজন্য চিন্তা করতে হবে কি দিলে এখানে বেশি হবে। 3 দ্বারা গুণ দিছি, 2 দ্বারা ভাগ দিছি, তাহলে 3 × 10 = 30 হইতো এখানে, তাই না? বুঝো কি বোঝো না? না বুঝলে বলো। আচ্ছা, এখন এইখানে গুণন 3/2 থাকলো, এই 3টা নিচে গিয়ে গুণ হইলো, ঠিক আছে? 3 এ 3 কাটা, থাকলো 10, তাহলে কতজন? 10 জন। বাকি কাজ কয়জন করছে? 10 জনে। বাকি কাজ কয়জনে করছে? 10 দিনে। তাহলে চলে গেছিল কতজন? চলে যায়, আগে ছিল 20, এখন কাজ করতেছে 10, তাহলে চলে গেছিল 10 জন। বুঝো নাই? হয়েছে? তারপরে কত নাম্বার? হ্যাঁ, 26। 26 নম্বরে কি বলছে?
দুইজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক একটি কাজ 25 দিনে শেষ করতে পারলে 4জন পুরুষ ও 9জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি করতে পারবে? শোনো, এইরকম যদি ডাবল ভ্যারিয়েবল দেওয়া থাকে তাহলে ডাবল ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবলে নিয়ে যেতে হবে। ডাবল ভ্যারিয়েবলকে কি করতে হবে? একটা ভ্যারিয়েবলে নিয়ে যেতে হবে। মানে পুরুষের স্ত্রী একসাথে নিয়ে করতে পারবে না, যে কোনো একটা দিয়ে করতে হবে। কারণ প্রথম অংশটা কি বলছে? দুইজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক। দুইজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক, তার মানে দুইজন পুরুষের ক্ষমতা আর তিনজন স্ত্রীলোকের ক্ষমতা এক বলতেছে এখানে, তাই না? আচ্ছা, পরের লাইনে কি বলছে? 4জন পুরুষ ও 9জন স্ত্রীলোক। প্রথমটাতে কিন্তু ইকুয়াল, দুই পুরুষ ইকুয়াল টু 3 মহিলা, আর পরেরটাতে 4 পুরুষ যোগ 9 মহিলা। বুঝছো? এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। পরীক্ষার খাতায় আবার এটা একটু এলোমেলো করা যাবে না। অনেকে আবার ওই মনে করে যে দুইটাই মনে হয় সমান সমান, বা হিসাব করে দিয়ে মারি দিয়ে আসে। এই কোথায় বা আছে আর কোথায় ও আছে, এই জিনিসটা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, তাই না? আচ্ছা, এখন দেখো কি বলছে? দুইজন পুরুষ বা তিনজন মহিলা, তারপরে 4জন পুরুষ ও 9জন মহিলা। আমরা মহিলাটাকে পুরুষে কনভার্ট করে নিব, মহিলাটাকে পুরুষে কনভার্ট করে নিব। তা প্রথম যে লাইনটা বলছে দুইজন পুরুষ বা তিনজন মহিলা, তাই না? তাহলে 2 পুরুষ ইকুয়াল টু 3 মহিলা। লাইনটাকে একটু একটু ঘুরাই লিখবো, 2 পুরুষ ইকুয়াল টু 3 মহিলা, এই তো, তাই না? তাহলে এটাকে ঘুরাই 3 মহিলা ইকুয়াল টু 2 পুরুষ লেখা যায় কিনা? তাহলে 3 মহিলায় যদি 2 পুরুষ হইতো, তাহলে 9 মহিলায় কতজন পুরুষ হয়? এই 3 জনে যদি 2 জন হয়, তাহলে 9 জনে কয়জন? 6 জন হবে। বুঝো কি বুঝো না? হ্যাঁ, 6 জন হবে। হ্যাঁ, হবে। আচ্ছা, কিভাবে বুঝলে 6 জন হবে? এই যে কিভাবে, বলো 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 কিভাবে হবে? এই যে 9/3, এই গুণন 2, এখানে কত হবে? 3 গুণন 2 6। মানে মোট আগে 9 জন মহিলা ছিল না? 9 জন মহিলা আর 3 জন মহিলা, ভাগ দিলাম, 3 তিরিকা 9 আর 2 জন পুরুষ গুণন 2, তাহলে কয়জন হইলো? 6 জন। বুঝছো না বোঝো নাই? বুঝছো? এই তুমি বুঝছো? তুমি বুঝছো? তুমি বুঝছো? ওকে, তাহলে কয়জন হইলো? 6 জন পুরুষ। তাহলে কি বলছে? 4 জন পুরুষ আর 9 জন মহিলা, তাই না? তাহলে এখন আসো, 4 পুরুষ যোগ 9 মহিলা, এটা ইকুয়াল টু মানে কি? 4 পুরুষ আর 9 মহিলা মানে কি? 6 পুরুষ। তাহলে মোট কয় পুরুষ? 10 পুরুষ। অঙ্ক হয়ে গেছে, বাকিটা করো এখন। এখানে এই অঙ্কগুলা খালি পুরুষ কজন মহিলা কজন এটা বের করে নাও, একটা কাজ। 2 জন পুরুষ করে 25 দিনে, তাহলে এখন বলে 10 জন পুরুষ কয় দিনে করবে? এই দেখো, 2 জনে করে কয় দিনে? 25 দিনে। তাহলে একজনে করবে কয় দিনে? বেশি দিন লাগবে না? তাহলে 25 গুণন 2, একজনের লাগবে 50 দিন, তাই না? তাহলে 10 জন যদি করে, তাহলে এখন কত লাগবে? সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কম লাগলে কি হবে? ভাগ হবে। এই কাটো, 2 1 কে 2, 5 2 গুণা 10, 5 1 কে 5, 5 5 25, 5 দিনে কাম শেষ। হয়ে গেছে উত্তর। বুঝছো? আচ্ছা, এই বইয়ের মতো করে করতে গেলে সময় লাগবে মেলা। সূত্র দেখো যেটা ভালো লাগে তোমার কাছে। যদি মনে হয় সূত্র দিয়ে সোজা, তাহলে সূত্র দিয়ে করবা। আর যদি মনে হয় যে এরকম ভাবে সোজা, এটা যেটা ভালো হয় সেটা করবা। সূত্রের ক্ষেত্রে একটা সমস্যা। এই জিনিসগুলো থেকে সূত্র লাগবে না, এমনি মানে অঙ্ক দেখলেই আনসার হবে।
এক একজনের টেকনিক এক এক রকম। আপনি তো বোধহয় জীবনে অঙ্ক প্রাইভেট করেন নাই, না স্যার? হুম অঙ্কের প্রাইভেট কোর্সের কোনোদিন? অঙ্কের প্রাইভেট যে পড়ি নাই তা না, পড়ছি, কারণ সবাই এই নিজে তো আর সবকিছু পারা যায় না, কিছু কিছু বিষয় তো গুরুর দরকার হয়। তবে স্কুলের টিচারের কাছে কম পড়ছি, আমি সবসময় বাইরের টিচারের কাছে বেশি পড়তাম, কারণ স্কুলের টিচাররা সাজেশন দেয়, আর ওই সাজেশন দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়, কিন্তু আসলে শেখার ক্ষেত্রে লবডঙ্কা। হুম আর আমার একটা অভ্যাস ছিল যে আমি ওই পুরা চ্যাপ্টারে সব অঙ্ক করতাম। হয়েছে, তোলা হয়েছে। 27-এর পরে কত? 27-এর পরে কত? 30 পর্যন্ত সমস্যা নাই নাকি? আচ্ছা, এবার 31 থেকে 40। পঁয়ত্রিশে চলে যাবো না? কি বলছে? চৌবাচ্চা নলের অঙ্ক ফেভারিট অঙ্ক আমার। একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে দেখো, এই চৌবাচ্চা নলের অঙ্কগুলাতে এই যে ছোট ছোট ওই যে কি জানি বলে ওগুলাকে, অব্যয় নাকি? হ্যাঁ, মানে এই যে কি কানেক্টর, ইংলিশে বললে কানেক্টর বা কনজাংশন, তাই না? এই যে ছোট ছোট লেখাগুলা যথাক্রমে, পর্যায়ক্রমে, বা, অথবা, ও, এই ছোট ছোট শব্দগুলা গণিতের ক্ষেত্রে একটু ক্যাচ করতে হবে মাথায়। এই টেকনিক গুলা এগুলোর মধ্যেই দিয়ে দেওয়া থাকে। মনে করো আমরা করছি যে ওই যে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা, পরীক্ষার খাতায় লিখে দিছে 2 জন পুরুষ বা 3 জন মহিলা, আর আমরা অঙ্ক একই করছি, ডাটা একই, মানও একই, আমরা মনে করো এবং দিয়ে করছি, একবারে মান মারে দিয়ে আসছি, স্যার উত্তর তো এইটা। আরে প্রশ্নটা খুলে দেখি যে ওখানে এবং এর জায়গায় বা লেখা আছে, আমরা করছি এবং পরীক্ষায় আছে বা, তাহলে তো হবে না। এই জন্য কেয়ারফুলি এই ছোট ছোট শব্দগুলা দেখতে হবে, এগুলার মধ্যেই মনে করো চেঞ্জটা থাকবে। তাহলে এখানে দেখো একটা কথা কি বলছে, একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে, মাইন্ড ইট, যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। যথাক্রমে মানে কি? মানে প্রথম নলটা দিলে 20 মিনিটে পূর্ণ হইতো, আর প্রথম নলটা বন্ধ রেখে, মানে প্রথম নল খোলা, দ্বিতীয় নল বন্ধ, অর্থাৎ শুধু প্রথম নল দিয়ে 20 মিনিটে, আবার এরকম শুধু দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে। এই যথাক্রমে মানেটা হচ্ছে এইটা, শুধু প্রথম আর শুধু দ্বিতীয়। তারপর বলছে দুইটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে। কি বলছে? দুটি চৌবাচ্চা যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, আচ্ছা, একসঙ্গে খুলে দেওয়া হয়, ওকে, খুবই ভালো কথা। তাহলে এখন আসো আমরা অঙ্কে চলে যাই, 35 নম্বর অঙ্ক। তাহলে প্রথম নল কি করে? 1 মিনিটে কি করে? এই কতটুকু অংশ পূর্ণ করে? প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কয়টুক করে? 1/20। আর দ্বিতীয় নল 1 মিনিটে কয়টুক করে বাবা? 1/30, তাই না? করে কিনা? তাহলে দুটা যোগ করো,
তাহলে একসাথে উভয়ে উভয়ে কি করে 2 মিনিট, তাই না? 1 মিনিট 1 মিনিট 2 মিনিট। আচ্ছা 2 মিনিট না, তাহলে উভয়ে 1 মিনিটে কতটুকু পূর্ণ করতো? উভয়ে 1 মিনিটে এই 1/20, মানে দুইটাই খোলা আছে, দুইটাই যদি 1 মিনিট 1 মিনিট করে চলে একসাথে, তাহলে 1 মিনিটে মানে সময় 1 মিনিট পূর্ণ হবে কত? এই প্রথম নলটা করবে 1/20 অংশ, দ্বিতীয় নলটা করবে 1/30 অংশ। লসাগু কত? 60। তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাহলে 5/60। তাহলে 1 মিনিটে কত? 5/60। তাহলে 5/60 হয়, 5/60 কাটাকাটি যায় না, 1/12। তাহলে উত্তর তো হয়ে গেছে রে। এই 1/12 যদি হয় তোমার হচ্ছে 1 মিনিটে, 1/12 হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ কতটুকু হবে? তাহলে কি হবে বলো বলো? 12 গুণন 1/1, তাহলে 12 মিনিট। এইটা পাওয়া মানে তো উত্তর হয়ে গেছে। এই 1 মিনিটে করে 12/1, তাহলে পুরোটা করতে 12 মিনিট লাগে, আনসার শেষ। এইটুকুর আশারই মানেই হয় না। এইটুকু যতটুকু করবে অ্যাডমিশন টেস্টে 5 সেকেন্ড সময় নষ্ট হবে, ওই 5 সেকেন্ডই লস। এই এখানে পাইছো 1/12, তার মানে টোটালটা হচ্ছে 12 মিনিটে, 12 মিনিটে অ্যান্সার শেষ, 12 মিনিটেও হয়ে যাবে শেষ। পরীক্ষার খাতা 5 সেকেন্ড মানে বিশাল। 5 সেকেন্ডে 2টা এমসিকিউ দেখানো যায়। তারপরে এটা একটু লিখে রাখি। হ্যাঁ, 1/12 হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ হয়। এখন আমরা যা করব সব পরীক্ষার খাতায় কিভাবে করব সেটাকে টার্গেট রেখে, আচ্ছা এখন আর ওই বেসিক শিখে, ওই ভিত্তি শিখে মানে বিল্ডিং করাবো এই সময় নাই। তুমি তো ঘুমাই ঘুমাই কাটাইলা। কে? মিলির বাসার কমপ্লেইন যে মিলি নাকি বেশি ঘুমায়, সকালে নাকি ঘুম থেকে ডাকে উঠানো লাগে। সাঁইত্রিশ কি হয়েছে? সৈন্য শিবিরে 1000 জন সৈন্যের 6 মাসের খাবার আছে, ভালো কথা। 2 মাস খাইছে, তারপর 400 জন চলে গেছে, তারপর বাকি সৈন্যদের কয়জন চলবে? খুবই ভালো কথা। তাহলে 35 নম্বরটা তুলছো? তুমি তুলছো? তোমার নাম কি? তোমার সোহানা। আচ্ছা আচ্ছা, তোমাদের এই যে এমসিকিউ পরীক্ষা যে হচ্ছে, এগুলা কি এখানে দাগাচ্ছ না শীটে দাগাচ্ছ, মানে বৃত্ত ভরাট করতেছো? আজকে ধরবো, আজকেই ধরবো। এখন থেকে বৃত্ত ভরাট করার প্র্যাকটিস থাকতে হবে তো। হ্যাঁ ওয়েমার শীটে পরীক্ষা কি ওয়েমার শীটে দিচ্ছ নাকি? এখন থেকে প্রত্যেকটা পরীক্ষা ওয়েমার শীটে দিতে হবে। আজকে বলবো। এখন আজকে কি পরীক্ষা হবে? তাহলে আজকে তো বোধহয় শীট তৈরি করেনি, নেক্সট দিন থেকে ওয়েমার শীটে সব পরীক্ষা দিবা। ওয়েমার শীট স্যার পরীক্ষা হবে, এখন দেওয়া যাবে না, টাইম শেষ। কি কোন কলম দিয়ে পরীক্ষা দিচ্ছ তোমরা? এই কলম দিয়ে পরীক্ষা দিবে না কেউ। হ্যাঁ, কলমের নাম হচ্ছে লিংক, LINC, লিংক। তারপর হচ্ছে পেন্টোনিক, লিংক পেন্টোনিক। কালো রঙের একটা কলম, শীষ ঢুকা টাইপের কালো রঙের কলম। ওই যে বাটার মোড়ে জ্ঞানাঙ্কুর লাইব্রেরি, তারপর আশেপাশে যে দোকানগুলো আছে ওইগুলাতে পাবা। পাওয়া যাচ্ছে না? কি বলো, পাওয়া যাচ্ছেই না? আচ্ছা, তারপর লিংক পেন্টোনিক পাওয়া গেলে ভালো, না হলে আমি আজকালকের মধ্যেই দেখবো এখন যে কোন কলম। এটার বিপরীতে এটা যদি পাওয়া না যায়,
তাহলে অন্য আর একটা কলম আছে, ওইটা পাওয়া যায় কিনা দেখবো এখন। নাম বলেন না আপনারা। ওইটা কলম আরো না পাওয়ার সম্ভাবনা বেশি। ওইটা এটা 0.6 mm, আর আমি যেটা বলতেছি ওটা 0.8 mm। জেল পেন না, জেল পেন তো 0.8 mm। এইভাবে 2-3টা দাগ দিবে আর বৃত্ত ভরাট। আর এগুলা নিয়ে তো এগুলা তো 0.5 mm, এগুলো তো কালি কম সারে, মানে একে তো 0.5, তার উপর এটা তো যে কালিটা ব্যবহার করা আছে এই কলমে, এটা কালি কম সারে। এটা দিয়ে বৃত্ত ভরাট করতে গেলে হাতের 12টা বাজি যাবে, হাত ব্যথা হয়ে যাবে 100টা বৃত্ত ভরাট করতে গেলে, আর সময়ও লাগবে বেশি। আর এইটার নিপটা চিকন, বেশি দাবিলে ফির বৃত্ত ফুটা হয় ওই মাসিট চলে যাবে। আর তোমরা বৃত্ত ভরাট করো কি করে? বৃত্ত ভরাট করো কি করে? মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এইটা কিভাবে ভরাট করো? এই যে আগে প্রথমে সাইড দিয়ে দিয়ে নিবা, সাইডটা কভার করে তারপরে এইখানে পাটাম পাটাম করে দিয়ে দাও এই দিক দিয়ে। দেখো যদি এটা বড় বৃত্ত হয়, মনে করো বড় বৃত্ত দিয়ে এক্সাম্পল দিই, এই যে এই দিক দিয়ে প্রথমে বৃত্তটাকে মার্কিং করে নিবা, 1 2 3, ঠিক আছে? 3বারের বেশি আর দরকার নাই, তাহলে কিন্তু ছাদের কাদের হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরিয়া এইভাবে এইভাবে লম্বা লম্বি, মানে সরি আড়াআড়ি একবার নিচে যাবা, একবার উপরে যাবা, ঠিক আছে? আর তারপরে খাড়া খাড়া একবার এই দিক দিয়ে, একবার এই দিক দিয়ে। তারপরেও যদি ফাঁকা থাকে তখন যেখানে ফাঁকা আছে ওখানে মারি দিয়ে চলে যাবা। এই দেখো দেখো দেখো, এই যে একটা বৃত্ত, তাই না? দেখো 1 2 3, 1 2 1 2। আরে 1 2 3, 1 সেকেন্ড, 1 2 3, 2 সেকেন্ড। এটা দিয়ে তো সময় লাগবে, কিন্তু আমি যে কলম বলছি ওই কলমে ম্যাক্সিমাম 3 সেকেন্ড। আমি যেভাবে বললাম ওইভাবে যদি তোমরা এই তুমি কোন দোকানে খোঁজ করছো? পুরা মার্কেটেই পাও নাই? আচ্ছা সমস্যা নেই, যদি পুরা মার্কেটে না পাও আমি প্রয়োজনে সৈয়দপুর থেকে এনে তোমাদের গিফট করবো। যাও। কয়জন আছো? কয়জন? 20 জন? 21 জন? আচ্ছা যাও। হ্যাঁ 2টা করে হবে না, 3টা করে লাগবে। 3টা কলমই তোমরা আগে ভাগে পরীক্ষা দিয়ে 3টা কলমই চালু করে রাখবা, ঠিক আছে? মানে কোনো কলম একবারে নতুন খুলবা এরকম যেন না হয়, সব রানিং থাকবে। নেক্সট উইকে দিয়ে দেবো। না এই সময়ই তো, এই সপ্তাহের মধ্যে নিতে হবে, এই সপ্তাহের মধ্যে নিতে হবে। আগামী 1 মাস এটা 10 দিন, ওইটা 10 দিন, ওইটা 10 দিন করে করে প্র্যাকটিস করে রাখবা, কলম রানিং করে রাখবা। এই কত হইছে? এটা তো গেল তো 37, ওই যে সৈন্য শিবির, তাই না? আচ্ছা ঠিক আছে। কতজন লোক ছিল আমাদের? সৈন্য কত ছিল? 1000 জন। আর খাবার কত দিনের ছিল? খাবার ছিল 6 মাসের। চলে গেছে কয়জন? 400 জন। কয় মাস খেয়া গেছে? 2 মাস খেয়া গেছে, তাই না? তাহলে কয়জন আছে? 600 জন। 600 জন আছে, তাই না? আর খাবার কত মাসের আছে? 4 মাসের আছে, তাই না? তাহলে 1000 জন খাইতো 6 মাস, 1000 জন 6 মাস খাইতো। এখন 600 জন ওই খাবারটা কয় মাসে খাবে? এই মাসের কথা চিন্তা বাদ দাও, মানে মাস তোমার 2 মাস খেয়ে গেছে, 4 মাসের খাবার আছে, এই তো নাকি? আচ্ছা ভালো কথা, মানে 2 মাস খেয়ে চলে গেছি আমরা। আর লোক আছে আমাদের 600 জন। আর খাবারটা কিন্তু ওই 4 মাসের 1000 জনেরই খাবার আছে, মানে 1000 জনের 6 মাসের খাবার নিয়ে আসছিল। খাবার তো খাবারই আছে, 6 মাসের খাবার জায়গায় 2 মাস চলে গেছে, 4 মাসের খাবার আছে 1000 জনের, কিন্তু লোক 400 চলে গেছে। এখন কি আছে? 600 জন লোক আছে, কিন্তু 1000 জন লোকের খাবারটা ছিল। তাহলে এখন কথা হচ্ছে যে 1000 জন যদি ওটা খাইতো,
1000 জন খাইলে কতদিন যাইতো? 4 মাস যাইতো। 1000 জন খাইলে ওই খাবারটা যেটা অবশিষ্ট আছে ওইটা 4 মাস যাইতো। তাহলে একজন যদি খাইতো আর কতদিন লাগতো? তাহলে 4 গুণন 1000 মাস লাগতো। হয়তো খাদক নাকি? 4 গুণন 1000 মাস লাগতো। এখন 600 জন যদি খায় তাহলে কত কম দিন লাগবে না? একজনে যতদিন খাইতো তাহলে 600 জনে কোন দিনে খাবে? 4 গুণন 1000 ভাগ 600। এই তো কথা। 0 0 0 0 কাটা, এখানে কাটো 5 আর এখানে কাটো 3, আর যায় না 20/3। এখন হিসাব করো 20/3 মাস। উত্তর কত? 200 দিন। 200 দিন তো 20/3 আমার মাস। 20/3 তো মাস, তাই না? তাহলে 20/3 এক মাসে কয় দিন? 30 দিন। এখন আমরা দিনে কনভার্ট করে দিলাম, মাস থেকে দিনে চলে গেলাম। তাহলে এখন দেখো 3 1 3, 3 10 30, 20 10 200 হয়ে গেছে। শেষ। আচ্ছা চেঞ্জ করতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে না অবশ্য। এটা বুঝছো কিনা? বইতে কিন্তু প্রথমে দিন হিসাব করে নিছে। প্রথমে দিন হিসাব করলে অঙ্কটা বড় হবে, ক্যালকুলেশনটা বেশি হবে। এজন্য প্রথমে মাসে হিসাব করে নেবো, শেষে মাসটাকে খালি দিনে কনভার্ট করে দিব। তারপরে অঙ্ক নম্বর কত বলো? এই 38 নম্বর অঙ্কটা পারবা? 38 নাম্বারটা দেখো তো। আর 37 নম্বর সমস্যা কি বলছিল তুমি? 38 নম্বরটা দেখো। হুম ওইখানে দিন চাইছে, এখানে কতজন সৈন্য যোগ হয়েছে এটা চাইছে। আচ্ছা হুম কি হয়েছে? কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ এই বই দান বলার পরে আমার একটা কথা মনে পড়ে গেল। মানে আমাদের প্রচলিত যেসব নীতি কথা আছে সমসাময়িক, আগের গুলা বলবো না, বর্তমান গুলা, এগুলার সাথে আমার কিছু কিছু বিষয়ে ঘোর বিরোধ আছে। যেমন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ একটা কথা বলছে কি, মানুষ তার চিন্তার সমান বড়, তাই না? অ্যাবসলিউটলি রং।
মানুষ তার কর্মের সমান বড়। আমি সব চিন্তা করলাম যে হ্যাঁ আমি একেবারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমাধান করে ফেলবো, লাভ আছে? কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে, আমি ঘুমায় ঘুমায় চিন্তা করতেছি, বাড়িতে এসে আমাকে গাইলাবে, "এই ঘুমাচ্ছিস কেন এখন?" কর্মের সমান বড়। আমি কতটুকু কাজ করলাম, কতটুকু আমার ইফোর্ট আমি দিতে পারলাম, আউটপুট কি হইলো, সে আউটপুট দিয়ে আমাকে মেজার করা হবে, চিন্তা দিয়ে নয়। তাহলে মানুষ তার কর্মের সমান বড়। ওই যে আরেকটা ভাব সম্প্রসারণ ছিল অনেক আগের, কি বলতো, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। বুঝছো? মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তাহলে কি করতে হবে তোমাদেরকে? কর্ম ভালো করতে হবে। কি কর্ম করবা? তোমরা তো এখন নার্সিং করতেছো, তোমরা আবার এখান থেকে কি কর্ম করবা? প্রত্যেককে চিন্তা করতে হবে যে আমার নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ অবস্থান থেকে আমাদের বেসিক চাহিদা পূরণ করার পরে তারপরে সমাজের জন্য, দেশের জন্য কতটুকু করা যায়, সমাজের জন্য, দেশের জন্য কতটুকু করা যায়। এই প্রসঙ্গে, যদিও এটা বাইরের কথা, তারপরে একটু তোমাদের জানার জন্য বলে নি। আব্রাহাম মার্সেলো নামে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ আছে। তো তিনি বলছে যে মানুষের জীবনে সাকসেসটাকে একটা পিরামিডের মতো ভাগ করা যায়, পিরামিডের মতো ভাগ করা যায়। প্রথম ভাগে হচ্ছে একবারে মানুষের বেসিক বেসিক নিডস, একবারে মানুষের বেসিক নিডস। ঠিক আছে? বেসিক নিডস কি মনে করো? অন্ন, অন্ন, বস্ত্র, বাসস্থান, হবে না? অন্ন, বস্ত্র, বাসস্থান। না, শিক্ষা চিকিৎসা এখানে না, এইখানে তিনটা, অন্ন, বস্ত্র, বাসস্থান। আগে খাইতে হবে, তারপরে কাপড় পরতে হবে, তারপরে বাঁচতে হবে, মানে বাসস্থান, থাকতে হবে একটা জায়গায়। এই দুইটা যখন হবে, দ্বিতীয় ধাপে হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে চিকিৎসা। শিক্ষা আর চিকিৎসা। ঠিক আছে? আর আমার অন্ন, বস্ত্র, বাসস্থান ঠিক নাই, মানুষ কি করবে? আগে ভাত খাবে না আগে পড়া পড়ে যাবে? আগে ভাত খাবে, আগে থাকবে, কাপড় পরবে, তারপরে মানুষ পড়া পড়ে যাবে, তারপরে ভালো ডাক্তারের কাছে যাবে। আর আমার পকেটে টাকা নেই, আমি কি করব? ওই যে একটা ফার্মেসিতে যে কব যে ভাই খুব জ্বর আসছে, 2টা প্যারাসিটামল ট্যাবলেট দেন। আর আমার যদি পকেটে টাকা থাকে, খুব জ্বর আসছে, কি করবো? একজন এফসিপিএস ডাক্তারের কাছে যাবো, 500 টাকা 800 টাকা ভিজিট দেবো, তাই না? ওই এফসিপিএস ডাক্তারও লিখবে প্যারাসিটামল 7 দিন, দিনে 2টা করে। ওই তো কথা তো একই। তখন আবার আমার কি করবে? ওই এফসিপিএস ডাক্তারের কাছে গেলে কবে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, অমুক টেস্ট করো, আরো 2000 টাকা শেষ। তা যখন আমার এইটা পূরণ হবে, তখন আমি এটাতে যাব। তারপরে 3 নাম্বার হচ্ছে, এরপরে কি বলো, মানে মানুষ, এখন আমরা যাবো একটু লাক্সারির দিকে। কিরকম লাক্সারি? এখন যাব আমরা উন্নত বাসস্থান। মানুষের যখন এই পর্যন্ত মানুষের ঠিক আছে, তখন মানুষ কি করে, কি চিন্তা করে? আগে একটা ভালো বাড়ি বানাবো, 4তলা 5তলা 6তলা বাড়ি বানাবো, একটা ভালো বাসস্থান। কারণ ভালো বাসস্থান হয়েছে, এখন কি করবে? মানে এক কথায় উন্নত জীবনযাপন, সবকিছু এখানে এক কথায় উন্নত। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। উন্নত জীবনযাপন, উন্নত জীবনযাপন করলাম, কথা ঠিক আছে। এখন দেখবা, যখন উন্নত জীবনযাপন, মানে আমার ভালো বাড়ি আছে, আমার ভালো গাড়ি আছে, ব্যাংকে ভালো পরিমাণ সেভিংস আছে, তখন আমি কি চিন্তা করব? তখন আমি যাব শিল্প সাহিত্য উৎকর্ষ। তখন যাব আমি শিল্প সাহিত্য উৎকর্ষ। মানে এটাকে আমি কি বলবো? একেবারে মানসিক উৎকর্ষতা সাধনের জন্য আমি যাব, তাই না? এটা কি হচ্ছে? মানসিক উৎকর্ষ সাধনে যাব, মানসিক উৎকর্ষ সাধনে যাব। ঠিক আছে? তারপরে যখন আমার সব চাহিদা পূরণ হয়ে যাবে, তখন আমি যাব কোথায়? নেতৃত্ব। নেতৃত্ব, ওই যে সমাজসেবা আরো যা আছে সেগুলোতে। এখন যখন এগুলার ভায়োলেশন হবে, তখনই সমাজে প্রবলেম দেখা দিবে। আমাদের সমাজে বর্তমানে যেটা হয়েছে, আগত ভাত পাইতো না, হ্যাঁ ওই এখন বড় নেতা হয়েছে না? তার মানে ওই ছিল স্টেজ 1-এ, চলে গেছে স্টেজ 1, 2, 3, 4, 5-এ, ডাইরেক্ট স্টেজ 5-এ চলে গেছে। তখন সে কি করবে? তখন সে ভালো শিক্ষা চিকিৎসার জন্য চেষ্টা করবে। তখন অতিরিক্ত অর্থ সে কই পাবে? জনগণের টাকা মারবে, তাই না? জনগণের টাকা মারবে। উন্নত জীবনযাপন করার জন্য সে কি করবে? ওই যে
প্রজেক্ট, রাস্তার প্রজেক্ট 1 কোটি টাকার, মনে করো রাস্তার প্রজেক্ট, ঠিকাদারে কবে দে 20 লাখ, আমাকে আমি গাড়ি কিনবো, তাই না? তাহলে তো কাম নাই। এখন ঠিকাদার কি করছে, 1 কোটি টাকা প্রজেক্ট যেখানে মনে করো যে 6 ইঞ্চি কার্পেটিং দেওয়ার কথা ছিল, পিচ আর ছোট পদ সহ 6 ইঞ্চি এরকম, সেখানে 4 ইঞ্চি কোথায়, এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পাওয়া যায়। এমন অবস্থা মোটরসাইকেল চালাই গেল, রাস্তার পিচ উঠে চলে গেছে, মোটরসাইকেল হার্ড ব্রেক করছে, রাস্তার পিচ নাই, 1.5 ইঞ্চি দিচ্ছে না, ওটা মিনিমাম 6 ইঞ্চি হওয়ার কথা ছিল। তো 6 ইঞ্চি, তোমার 6 ইঞ্চির জায়গায় দিচ্ছে 1.5 ইঞ্চি, তো 3 ভাগের 1 ভাগ কাজও করে নাই রে, তা তো হবেই। 3 ভাগের 1 ভাগ যদি কাম হইতো তাও তো 2 ইঞ্চি হইতো, সেটাও তো করে নাই। তো একটু আগে আমরা যেটা কি বললাম, যে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বড় কিছু করার, ভালো কিছু করার চেষ্টা করব। তাহলে আমরা যদি নার্সিং পেশায়ও আসি, প্রথমত আমাদের চেষ্টা করতে হবে কি, অন্ন বস্ত্র বাসস্থান, এইটা। তারপর আমরা ধাপে ধাপে ভালো শিক্ষা চিকিৎসা, নার্সিং এ থাকলে তোমরা ভালো চিকিৎসা এমনিই পাবা, তাই না? এমনিই পাবা ওইটা। শিক্ষা শিক্ষা তোমরা তো নার্সিং পড়ছো, তোমাদের নিজস্ব উৎকর্ষ সাধনের জন্য তখন কি করতে হবে, যারা ডিপ্লোমা করবা তারা বিএসসি চিন্তা করবা, যারা বিএসসি করবে তারপরে বিএসসি হলে এমএসসি চিন্তা করবা, তাই না? তারপরে চিন্তা করবা আরো ভালো পিএইচডি পোস্ট ডক্টরেট করা যায় কিনা। শিক্ষায় নিজেকে উন্নত করতে হবে। দেখো, শিক্ষায় নিজেকে যদি উন্নত করা যায় তাহলে কিন্তু বাকি উন্নত জীবন তোমার এমনি চলে আসবে। কিভাবে উন্নত জীবন চলে আসবে? কারণ তুমি মাস্টার্স পর্যন্ত নয় বাংলাদেশে করলা, তুমি ভালো পিএইচডি করা কিন্তু বাংলাদেশে ভালো পিএইচডি করতে পারবা না। ভালো পিএইচডি করার জন্য তোমাকে কি করতে হবে, দেশের বাইরে যাইতে হবে। তুমি যখন দেশের বাইরে যাবা, তখন দেশের বাইরে একজন ফরেন স্টুডেন্টকে ওরা ফরেন স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে, এবং তোমাকে উন্নত জীবনযাপন করার জন্য যে পরিমাণ ফিন্যান্সিং দেওয়া দরকার, টাকা পয়সা দেওয়া দরকার, তারা সেই পরিমাণ দিবে। এবং আমরা তো বাংলাদেশে নিম্ন জীবনযাপন করে অভ্যস্ত, যার কারণে দেখা যাচ্ছে আমরা ওইখানে উচ্চ জীবনযাপন করলেও আমাদের পকেটের টাকা সেভ হয়। কথা বুঝছো? মানে আমরা যতটুকু না চিন্তা করি, যতটুকু উচ্চ জীবনযাপন আমরা চিন্তা করি, ওরা কিন্তু তার চেয়ে, ওদের মিনিমাম লাইফস্টাইলটা তার চেয়ে উচ্চ। ওরা উচ্চ চিন্তা ভাবনা করেই তোমাকে টাকা দিবে। ওরা যে চিন্তা ভাবনা করে আমাকে টাকা দিবে, আমার সেই চিন্তা পর্যন্ত আমি যাইতেই পারি না। আমার ওই, তারপর আমার যেটুকু উচ্চ চিন্তা, তার চেয়ে ওরা আমাকে আরো বেশি দিবে। তো তখন দেখা যাবে কি, আমার টাকা আরো বাঁচিয়ে গেছে, আমার টাকা আরো বাঁচিয়ে গেছে। আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটা বন্ধু আছে, যে এখন জাপানে থাকে। সে, যদিও তোমাদের 2-4 মিনিট সময় যাচ্ছে, একটু স্বপ্ন দেখতে দোষ নেই। ও সরি, আব্দুল্লাহ আবু সাইদের ওই একটা ইয়াটা ছিল, চিন্তার সমান বড় না, মানুষ তার স্বপ্নের সমান বড়। আব্দুল্লাহ আবু সাইদের স্যারের কথাটা ছিল, মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু স্বপ্নের সমান বড় না, মানুষ তার কর্মের সমান বড়। ঠিক আছে, স্বপ্ন দেখতে হবে, সমস্যা নেই, কিন্তু স্বপ্নটাকে বাস্তব করতে হবে। যেই জায়গায় ছিলাম, ওই যে আমার একটা ফ্রেন্ড কি বললাম, জাপানে থাকে। সে বিশ্ববিদ্যালয় জীবনে থাকতে কি করতে জানো, তখন আমাদের ছিল হচ্ছে তোমার দুপুরে 12 টাকা, আর রাতের খাবার 8 টাকা। দুপুরে 12 টাকা, আর রাতে 8 টাকা। তারপরে করলো কি, দুপুরে 16 আর রাতে 10। আচ্ছা, এটা যদি আমি বাদও দিই, সর্বশেষটাই ধরি, কয় টাকা, কয় টাকা খরচ? 26 টাকায় আমার দুপুরের আর রাতের খাবার শেষ। সকালে বাইরে 1 প্লেট খিচুড়ি, একটু ডাল ভর্তা দিয়ে 10 টাকা। কয় টাকা? 36 টাকা। এই খাবার দিয়ে কিছু হয় না ভাই, বুঝছো? তারপরে একটু বাইরে একটু হালকা কলা টলা খাওয়া লাগে, ধরলাম আরো 14 টাকা। 50 টাকায় দিন পার, 50 টাকায় দিন পার, তাই না? আচ্ছা, ডাইনিং এখন 50 টাকা দিবে, দিন পার হয় কিভাবে? হয় কিভাবে হয়? কারণ ডাইনিং এ তো ভাই ভাত খাওয়ার কোনো ইয়া নেই, লিমিট নেই। বড় বড় ভাতের গামলা দেওয়া আছে, কার কতটুকু লাগবে খাও, ডাইলের গামলা দেওয়া আছে, ভাত আর ডাল নিয়ে খাও, বাটি তরকারি 1 বাটি, ওইটা ফিক্সড। কথা হচ্ছে, যার কারণে ভাত বেশি খাইতো, ওটা দিয়ে আর কভার হয়ে যাইতো। আচ্ছা, বাসা থেকে মাসে টাকা নিত 4000, ঠিক আছে? 50 গুণন 30, খরচ কত? 1500, বিয়োগ দাও 1500, থাকলো কত? 2500। এই হাত খরচ, এটা ওটা, নোট টোট ফটোকপি করা, মাঝে মাঝে রিক্সা ভাড়া, অটো ভাড়া, এই 1000। মাস শেষে আর 1500 টাকা সেভ। আর আমার বাবাজি, আমি টিউশনি করতাম, মনে করো মাসে 8-10 হাজার টাকা পাইতাম, আমার টাকা শেষ। হ্যাঁ, কারণ আমি তো বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতাম, বিভিন্ন সার্কেলে উঠা বসা করতে গেলে একবার মনে করো 10 জন মিলিয়ে যদি চা নাস্তা করি, তো আমার 200 টাকা ওঠে শেষ।
200 টাকা শেষ মানে আমার 7 দিনের মিল চার্জ শেষ। আবার কি হচ্ছে, ওই বাইরে থাকি আস্তে আস্তে ডাইনিং এর টাইম ভাই রাত 8টার মধ্যে ডাইনিং ক্লোজ। আমার টিউশনি শেষ করে বাসায় আসতে হলে আসতে আসতে বাদে রাত 10টা। তা 10টার সময় আমার অপেক্ষা কেউ থাকবে? পরের দিন তো ওরা সেই আল্লাহর ফজরে আসি, ওদেরকে আবার ওই রান্না বান্না কাটাকুটা করতে হবে। ওরা 8টার সময় ডাইনিং ক্লোজ করে দিয়ে চলে যায়। আমার কি করতে হয়, বাইরে খাইতে হয়। বাইরে খাইতে গেলে ওর যেখানে 10 টাকা, আমার সেখানে খরচ হয় 30 টাকা। বাইরে তো তখন খাইতে গেলেও ভাই একটা কি বলে রুটির দামও 5 টাকা, 1 প্লেট ভাত 10 টাকা। 1 প্লেট ভাত আর 1 প্লেট ভাত দিয়ে তো হয় না। এক প্লেট ভাতের কতটুকু, ওটার তো ডাইনিং এর ভাত নাই। অল্প একটু 1 প্লেট ভাত দিয়ে তো হয় না। মানে এত দৌড়ঝাপ করিয়া বেড়ে কোচিং করিয়া টিউশনি করিয়া দৌড়ঝাপ করিয়া ওই 10 টাকার ভাত দিয়ে হয়? আমার লাগে 2 প্লেট ভাত 20 টাকা। আর যদি 10 টাকার সবজি নেই, তাও মনে করে যে আর 10 টাকা, 20 আর 10 আমার 30 টাকা চলে গেল। 7,000 টাকা দিয়ে হয় না। এই উল্টে এর কাছে আরো ফির মাস শেষে 500 টাকা ধার নেই। 25 তারিখ গেছে, পকেটে টাকা নেই, দোস্ত 500 টাকা ধার দিস নিয়ে এখন দেখো আর কি 1500 টাকা মাসে খরচ করার অভ্যাস খাওয়া দাওয়ার পিছনে। এই ছেলে এই যখন জাপানে গেল পিএইচডি করতে, তখন হচ্ছে যে 1,50,000 জাপানি ইয়েন, বাংলা টাকায় 1,20,000 টাকা প্রায়। হ্যাঁ, 1,20,000 টাকা প্রায় মাসে। হ্যাঁ, আবার ওখানে হচ্ছে পার্ট টাইম জব করলে 1 ঘন্টায় 1,000 ইয়েন। 1 ঘন্টায় 1,000 ইয়েন। 1,000 ইয়েন তখন বাংলাদেশি টাকায় 780 টাকা প্রায়। 780 টাকা প্রায়। সপ্তাহে 2 দিন ছুটি পায়, তার মধ্যে একদিন সে 8 ঘন্টা পার্ট টাইম জব করে। তো মাসে তাই আসতে 32 ঘন্টা, ওই টানি টুনি সে মাসে 40 ঘন্টা ফেলায়। 40 ঘন্টা মানে এইখানে সে আরো 40 ঘন্টা না আরো বেশি ফেলায়। মানে সে হচ্ছে যে সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবে, মানে মাসে 4 80 ঘন্টা। তো দেখা যায় সে এমন ভাবে কাজ করে, মাঝে মাঝে ওই 2 দিন ছুটির ওই 2 দিনই কাজ করে পার্ট টাইম, মানে একদিন ফুল করে একদিন হাফ করে। তো মাসে সে সেখানে মিনিমাম 40 থেকে 50,000 টাকা ফেলায়। 40 থেকে 50,000। তাই এখন এইখানে তুমি যোগ করো, তাই এইখানে যদি তুমি 50,000 যোগ করো, তাহলে আর কত হয়? 1,70,000। আমি আরো কম বলছি, আর ইনকাম ছিল মাসে 1,80,000। 1,80,000। এখন এই যে 1500 টাকার খাবার খেয়ে অভ্যস্ত, এই 1500 টাকার খাবারের জায়গায় কত খাবে? আর 3 গুণও যদি খায় তাও কত খাবে? 3 × 4500, ধরলাম 5,000। জাপানে খাওয়ার দাম একটু বেশি বাংলাদেশের চেয়ে। হ্যাঁ, আর সব মিলে খাবার খরচ হইতো ওই ঠিকই বলছো 25,000। 25,000 বুঝছো? থাকা তো ডরমিটরিতে ফ্রি, আর মাঝখানে মনে করো যে একটু যাতায়াত হাত খরচ তো লাগে। সব মিলে আর খরচ হয়েছে 60,000। 60,000 থেকে মাঝে মাঝে মনে করো একটু কেনাকাটা যদি করে 80,000 টাকা খরচ হয় ম্যাক্সিমাম। 1,00,000 টাকা মাসে সেভ। 1,00,000 টাকা মাসে সেভ। তাহলে চিন্তা করো, যাওয়ার কথা ছিল আমারও, কিন্তু আমার পারিবারিক পিছুটানের কারণে যাইতে পারি নাই। ও নিজেই বলছিল যে দোস্ত তোর সিভিটা দে, আমি অ্যাপ্লাই আমি করে দিচ্ছি। এই যে ক্লাস চলতেছে, চলবে আরো অনেকক্ষণ সময়। পরীক্ষা, আচ্ছা দেখি, দাঁড়া এই পরীক্ষা কাল দিয়ে। আচ্ছা দাও, এই পরীক্ষা কালকে দিলে ওই মাস শীট পাবা। আচ্ছা শোনো, তারপরে সে কি করলো দেখো, পিএইচডি করতে 3 বছর লাগে, 3 বছরে পিএইচডি করা শেষ, আর 36 লাখ টাকা জমছে। এফডি এর মূল্যে 40 লাখ পার। বাসায় আসিয়া গ্রামের বাড়ি 2 তলা বাড়ি দিছে। গ্রামে 2 তলা বাড়ি দিয়ে যেই ছেলে মনে করো হলে 1500 টাকা দিয়ে দিন খেয়ে থাকতো, মাস্টার্স কমপ্লিট করার পর 3 বছর পরে সেই ছেলে 2 তলা বাড়ি দিছে বাসে। তাহলে তার কি শিক্ষা ভালো করার কারণে তার উন্নত জীবনটা এমনি চলে আসলো না? উন্নত জীবন তো কমপ্লিট হয়ে গেছে এখন। তারপরে সে কি করছে, টয়োটা প্রিয়াস গাড়ি কিনছে, বাড়ি করে দিছে। বাড়ির চাহিদা শেষ, বাড়ি যা চায় না, ঠিক আছে, বাড়ি করে দিছে। আরো কিছু টাকা পয়সা দিছে, জমি জমা যেগুলো বন্ধক ছিল ওগুলো খুলে দিছে। না আমাদের নর্মাল বাংলা হিসাবে যা বুঝি আমরা, বাপের কিছু জমি জমা বন্ধক টন্ধক দেওয়া থাকে না, সব খুলে দিছে। 40 লাখ টাকার মধ্যে সব কমপ্লিট, মানে 3 বছর পিএইচডি করে যে টাকা জমাইছে ওই টাকার মধ্যে আর একবারে উন্নত জীবন যেমন কমপ্লিট। তারপরে গাড়ি টাড়ি সব কিনছে। এখন সে যা টাকা জমা, এখন তার মানসিক উৎকর্ষ। তারপরে যখন সে পোস্ট ডক্টরেট মুখ কমপ্লিট করে আসবে, তারপরে সে যদি এখন অন্য কোনো কিছু নাও করে, তাও সে এখন নেতৃত্ব দিতে পারবে। তাহলে তোমাদের উন্নতির একমাত্র চাবিকাঠি কি?
শিক্ষা। উন্নতির একমাত্র চাবিকাঠি শিক্ষা। তোমরা ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করার পরে যদি চিন্তা করো যে আমি ডিপ্লোমা নার্স হয়েছি, হাসপাতালে জয়েন করছি, আমার কাম শেষ, ভুলেও এই কথা কখনো চিন্তা করবে না। ও এখন জাপানে পোস্ট ডক্টরেট করতেছে। ওর এখন ইনকাম শুনবা, বাংলা টাকায় 3 লাখ টাকা তার ইনকাম, মাসে 3 লাখ টাকা ইনকাম, বুঝছো? তাও আবার শোনো, ও পোস্টডক করতেছে, ওর বউ এখন পিএইচডি করতেছে। দুইজন মিলে ইনকাম কত বলো? 4.5 লাখ 5 লাখ টাকা দুইজন মিলে ইনকাম। তবে এখন একটা বিষয় হচ্ছে কি, এখন তো বিয়ে শাদী করছে, এখন তো আর ডরমিটরিতে থাকতে পারে না, এখন বাসা ভাড়াটা লাগে, বুঝছো? তাহলে চিন্তা করো, আমরা এই ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করি, চিন্তা করবো 10ম গ্রেডের একটা চাকরি, 25-26 সাথে বড়দের 30,000 টাকা বেতন পাবো, তাই না? আর ওরা চিন্তা করতেছে কি, আমার আজকে 4 লাখ টাকা বেতন আছে, এটা কিভাবে আমি 5 লাখ 6 লাখ 10 লাখে নিয়ে যাবো। আমরা কোথায় হাজারে আছে, ওরা লাখে চিন্তা করতেছে, তাই না? এই জন্য আমাদের উন্নতির একমাত্র চাবিকাঠি কোথায়? শিক্ষা। এই জন্য শিক্ষার সাথে যত থাকবা তত তুমি সামনে আগাইতে পারবা। তবে শিক্ষার পিছনে ইনভেস্টও দরকার আছে। আর এই ইনভেস্টের জন্য হইলো তোমাদের ওই ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করে আপাতত ওই ছোটখাটো চাকরিটাতে জয়েন করার দরকার আছে। কারণ তুমি যখন নার্সিং কমপ্লিট করে ফেলবা, তখন তো তোমাকে বাসা থেকে আর টাকা দিবে না, তোমাকে বাবা নার্সিং পড়াইছি মামনি, এখন তুমি নিজেরটা করে খাও, তাই না? আর যদি নার্সিং করতে যা প্রেম করিয়া লাইফকে একটা ফ্রেমে বাঁধি ফেলো, তাহলে আর উপরে উঠতে হবে না। বাংলা আলাপ ভাই, প্রেম করলে টার্গেট থাকবে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করলে সংসার করবো, বাচ্চা নিবো, স্বামী সামলাবো, শ্বশুর শাশুড়ি অমুকতম, একবার লাইফ শেষ। কথা ঠিক আছে? এই জন্য আগে ক্যারিয়ার, তারপরে বিয়ে। এখন যারা ইসলামিস্ট লোকজন আছে, তারা আমার এই কথার বিরোধী হবে, তাই না? ঠিক আছে, বিয়ে ফরজ, ঠিক আছে, এটা সেটা। আরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সব মানে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ায় একটা মেয়ের শরীর বাচ্চা ধারণের উপযুক্ত হয় 25 বছর বয়সে, 25 থেকে 26 বছর বয়সে। আমাদের দেশের আবহাওয়া, খাদ্যাভ্যাসের পরিপ্রেক্ষিতে এবং আমাদের যে ভৌগোলিক গঠন কাঠামো, শারীরিক গঠন কাঠামো, এটাতে আমাদের একটা মেয়েদের বাচ্চার শরীর বাচ্চা কি বলে নেওয়ার উপযুক্ত হয় 25-26 বছর বয়সে। আর আমাদের কাঠমোল্লারা, যদি কাঠমোল্লা বলাটা ঠিক না, আমাদের হুজুররা কয় যে দিয়ে দাও, 16 বছর বয়সে বিয়ে দাও। আবারে আজব কথা, মেয়েটা কি মারিবা নাকি? মাতৃমৃত্যুর হার বেশি, শরীর স্বাস্থ্য খারাপ, হাসপাতালে যে দেখো 70% রোগী হচ্ছে মহিলা, 70% রোগী হচ্ছে মহিলা রোগী, 70% মহিলা রোগী। চলো, তাহলে এই যে মাঝখানে 10 মিনিট আমরা আলোচনা করলাম, এই 10 মিনিট আলোচনার সারমর্ম কি? 10 মিনিট আলোচনার সারমর্ম কি? শিক্ষার সাথে থাকতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমরা মধ্যবিত্ত, আমাদের বাড়তি কোনো সম্পত্তি নাই, তাই না? আমাদেরকে পড়াশোনা দিয়েই আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের অঙ্ক নাম্বার আমরা 37 পর্যন্ত করছি, তারপরে কত নম্বর অঙ্ক করব? 51। আচ্ছা, 51 স্রোতের অনুকূল প্রতিকূল। কি বলছে 51 নম্বর অঙ্ক? কি বলছে? স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগে? 8 ঘন্টা সময় লাগে। উত্তর শেষ, অঙ্ক করারই দরকার নেই, তার আগে উত্তর হয়ে গেছে। আরে যাই হোক, কি বলছে? অনুকূলে 4 ঘন্টা, প্রতিকূলে 8 ঘন্টা লাগবে। কাজ আল্লাহ লাগে দাও। ওরা মাইকিং করবে না, ওটা সরকারি মাইকিং, তো ওটা করবে, ওটা বাধা দেওয়া যাবে না। যদি অন্য কোনো মাইকিং হলেও বের করে দিতে হবে। এই 51 নম্বর অঙ্ক কি বলছে?
আর স্রোতের প্রতিকূল আর অনুকূল কি বলো? এই দিকে মনে করো স্রোত যাচ্ছে, এইদিকে স্রোত, তাহলে অনুকূল কি? অনুকূল কি? হ্যাঁ, অনুকূল কি? অনুকূল মানে হচ্ছে এইদিকে যাওয়া। আর প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে বিপরীত দিকে যাওয়া। এখন অঙ্কে কি বলছে? যাওয়া আসায় 12 ঘন্টা সময় লাগে, যাওয়া আসায়, এবং প্রতিকূলে যাইতে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক লাগে, নাকি অনুকূলে যেতে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক লাগে, তাই না? অনুকূলে তার অর্ধেক লাগে। হ্যাঁ, অনুকূল মানে নৌকা আর স্রোত যোগ, আর প্রতিকূল মানে স্রোত থাকি নৌকা বিয়োগ। আচ্ছা, তাহলে অনুকূল আর প্রতিকূল, তাহলে অনুকূলে যদি 2 ঘন্টা লাগতো প্রতিকূলে লাগে, ভুল হয়েছে, প্রতিকূলে যদি 2 ঘন্টা লাগে অনুকূলে লাগতো 1 ঘন্টা, তাই না? প্রতিকূলে যদি 8 ঘন্টা লাগে অনুকূলে লাগবে কয় ঘন্টা? 4 ঘন্টা। 8 আর 4 12, উত্তর শেষ। তাহলে এখন বলো, প্রতিকূলে 8 ঘন্টা অনুকূলে 4 ঘন্টা, প্রতিকূলে 8 ঘন্টা প্রো, অনুকূলে 4 ঘন্টা ও, 8 4 12 ঘন্টা হয়ে গেছে। দেখো মিলাও বই। কি চিত্র দেখে অঙ্ক বোঝা যায়? এটা তো চাইছে যে অনুকূলে লাগে কত, যদি বলতো প্রতিকূলে লাগে কত, 8 ঘন্টা। অঙ্ক একটা খেলাধুলা মনে করো, বুঝছো? কঠিন করে ভাববে না, সহজ করে ভাববে। যে একটা বাংলা গান আছে না, কি জানি, সহজ করলে সহজ হবে, জটিল করলে জটিল। জটিল ভাবে চিন্তা করবে না, সহজ ভাবে চিন্তা করো, তোমাদের পরীক্ষায় কঠিন কিছু আসবে না। আর যদি কঠিন কিছু মনে হয় ওটা বাদ, ওটা পরে করব, সময় পাইলে করবো, না পাইলে করবো না। কারণ আমার 100 পাইতে হবে না, 180 পেলে চান্স পাবো আমি। ভালো ভালো 180 পেলে ভালো জায়গায় চান্স পাবো। তা আমার 100টা পাওয়ার কি দরকার? ওই যেটা কঠিন মনে হবে ওইটাই পরে। সময় নষ্ট করা যাবে না, মাথা নষ্ট করা যাবে না। আচ্ছা, 51 নাম্বার গেল। তারপর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15। এই শুধু ও বলতেছে, বাকিরা কেউ কোনো রেসপন্স করতেছে না। বাকিরা কি অঙ্ক করো নাই? এই করছো বাসায় অঙ্ক? প্রথমে তোমরা প্রশ্ন করছিলা, তাই তো তোমাদের এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বেঞ্চের কি খবর? তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না কেন? কি খবর বলো তো? করছো বাসায়? করছো? পারছো? আচ্ছা তোমার, আচ্ছা না পারলে বলবা। 53 নাম্বার অঙ্ক, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 ও 5 কিলোমিটার, নদীপথে 30 কিলোমিটার, গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? 8 ঘন্টা লাগবে। তাই কি বলছে? লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, তাহলে 1.5 ঘন্টা। আর নদীপথে 30 কিলোমিটার, গিয়ে আবার ফিরে আসতে হবে, তাই না? তার 4.5 ঘন্টা। হয়ে গেল, উত্তর শেষ। বুঝো না? এইভাবে বুঝো নাই? এই অঙ্কের ভাষা বুঝো নাই? আচ্ছা, কি বলছে? লঞ্চ, তাই না? লঞ্চ, আর কি বলছে? স্রোত। লঞ্চের গতি কত? 15, আর স্রোতের গতি কত? 5। তাহলে লঞ্চ কত? 15 কিমি পার ঘন্টা, তাই না? আর স্রোত কত? স্রোত হচ্ছে 5 কিমি পার ঘন্টা। তাহলে বাবা 1 ঘন্টা, তাহলে 5 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 15 যায়, 1 ঘন্টায় 5 যায়। তাহলে 1 ঘন্টায় 2টা যোগ করলে কত যাইতো? তাহলে অনুকূল মানে কি? অনুকূল মানে কি? অনুকূল মানে ল যোগ স মানে লঞ্চ আর স্রোত যোগ। তাহলে অনুকূলে 1 ঘন্টায় যায় কত? 20, তাই না? তাহলে 20 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। 30 কিলোমিটার যাবে কয় ঘন্টায়? 1.5 ঘন্টায়। হয়ে গেল। তাহলে 20 কিমি যায় কত ঘন্টায়? 20 কিমি যায় 1 ঘন্টায়। আমাদের মোট ডিসটেন্স কত দেওয়া আছে? 30 কিমি। তাহলে 30 কিমি যাইতে কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা লাগবে। ব্যাস হয়ে গেল। অনুকূলে। এটা কিসের? অনুকূলে। এখন আসো প্রতিকূলে। প্রতিকূলে কি হবে? বিয়োগ হবে। প্রতিকূলে কি হবে? লঞ্চ বিয়োগ স, মানে লঞ্চ থেকে স্রোত বাদ। লঞ্চ থেকে স্রোত বাদ দিলে কত হবে? লঞ্চ 15, স্রোত 5,
যাবে কত ঘন্টায়? 10। তাহলে ঘন্টায় কত যাবে? 10। 10 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, তাহলে 30 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 3 ঘন্টায়। উত্তর হয়ে গেল। তাহলে 10 কিমি যায়, 10 কিমি যায় কতক্ষণ? 10 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 30 কিমি যাবে কত ঘন্টায়? 3 ঘন্টা যাবে। সোজা হিসাব তো, 3 ঘন্টায়। তাহলে মোট সময় কত লাগলো? এইখানে 1.5 আর এইখানকার 3, মোট সময় কত? 4.5। উত্তর শেষ। 1.5 আর 3.0 ঘন্টা, মানে 3 ঘন্টা যোগ দাও। 1.5 আর 3 ঘন্টা, 4.5 ঘন্টা। উত্তর সহ। তারপর কোনটা বলো? 60 এর মধ্যে কোনটা তোলা হয়েছে? হয় নাই? তোলো। তোলা হয়েছে? তোলা হয়েছে। পরের অঙ্ক কত নম্বর বলো? এই মানিক রতন আর করো নাই? হ্যাঁ, 6টা বেশ করছো খালি। যাক, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। বলো এদিকে আর কার কোনো সমস্যা? এগুলো তো সব দেখি আগের মতোই। আশা করি এ যাবৎ যেগুলো নিয়ম করলাম না, কি কি করছি বলো তো? কে কয় দিনে কাজ করে, কাজের অঙ্ক করছি, নল নল চৌবাচ্চার অঙ্ক করছি, তারপরে আচ্ছা সবার আগে করলাম বাঁশের অঙ্ক, তারপরে কি করলাম? ও আগে হচ্ছে বালতির ওজনের অঙ্ক করছি, তারপরে বাঁশের অঙ্ক করছি, তারপর কাজের অঙ্ক করছি, তারপর তারপরে ক্ষমতার অঙ্ক করছি, ওই যে কাজ ক্ষমতা মানে পুরুষ মহিলা গেল, কাজ ক্ষমতা করছি। তারপরে কি করছি? খাবার শূন্য। ও আচ্ছা ঠিক আছে, নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা খাবার শূন্য, তারপরে স্রোতের অনুকূলে প্রতিকূলে গতিবেগ, তাই না? আর আর কি আছে? ওই লঞ্চ, মানে ওইটা স্রোতের অনুকূল প্রতিকূল, লঞ্চ নৌকা টৌকা ওর মধ্যেই ধরো। তাহলে মোটামুটি এই যে ঐকিক নিয়মের বেসিক যেসব মানে আলোচনা করা দরকার, মানে যে ধরনের অঙ্ক ঐকিক নিয়মে আসে সবগুলোই আমাদের আলোচনা করা হয়েছে, কারণ এইখানে আর নতুন কোনো নিয়ম দেখতেছি না। ঠিক আছে, তাহলে আমরা ধরতে পারি যে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক করতে দিলে তোমরা পারবা। এখন কিছু ক্ষেত্র বিশেষ চেঞ্জ থাকতে পারে, যেমন আমরা ক ও খ একদিনে কাজ করে লিখছি। এখন মনে করো কি কাজ করে, হয়তো কোথাও বলবে যে পাকা রাস্তা মেরামত করার কাজ, কোথাও ভাববে যে তোমার পুকুর খনন করার কাজ, কোথাও আবার অন্য কোনো কাজ হইতে পারে। তো যাই হোক, আলটিমেটলি জিনিসটা তো কাজ। হ্যাঁ, তো কাজের অঙ্ক করছি মানে ওই পুকুর খনন, রাস্তা বানানো, সব কাজ আমাদের হয়ে গেছে। বলো, মানে এটা একটা
করছিলাম কিন্তু বই নেই। বলো। 3 মিটার পুকুর খুঁড়তে, না 3 ফিট লেখা ছিল মনে হয় এরকম। বলো। খুঁড়তে 6 জনের সময় লাগে 4 দিন। 3 মিটার হবে। 7 জনের 10 দিন, মানে 7 মিটার খুঁড়তে 10 জনের কত দিন সময় লাগবে? আচ্ছা বলো, 3 মিটার খুঁড়তে 6 জনের সময় লাগে 4 দিন। যখন 3টা মানে অঙ্ক থাকে স্যার, আমি বসাইতে পারি না। যখন 3টা প্যারামিটার থাকে তখন কঠিন হয়ে যায়। 4টা এখন যেভাবে শিখাবো, 4টা কেন 10টা প্যারামিটার থাকলেও পারবা। আচ্ছা, যদিও বলা বেশি হয়ে গেল, মানে আরো বেশি প্যারামিটার থাকলেও পারবা। বলো কি বলছে, চাইছে কি, সর্বশেষ কি চাইছে? দিন। তাদের দিনটাকে লাস্টে রাখবো। এখন বলো, দেওয়া আছে কি প্রথমে? দেওয়া ছিল 3 মিটার খুঁড়তে 6 জনের সময় লাগে 4 দিন। 3 মিটার, এটা স্টার চিহ্নিত অঙ্ক, স্টার চিহ্নিত 3 স্টার। 3 মিটার খুঁড়তে 6 জনের সময় লাগে 4 দিন। 6 জনের লাগে 4 দিন। চাইছে কি? আবার বলছে স্যার 7 জনের, মানে 7 মিটার খুঁড়তে 7 জনের 10 জনের 7 মিটার 10 10 জনের কতদিন লাগবে, এই তো কথা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটা তোমাদের সবারই দেখা উচিত। একেবারে বেসিক অঙ্ক, বেসিক ভাবে করাবো, সংক্ষেপে কিন্তু বেসিক ভাবে করাবো। এইটার কনসেপ্টটা বুঝতে পারলে এরকম অন্য যে কোনো অঙ্ক পারবা। দেখো 3 মিটার 6 জন 4 দিন। এই আশেপাশে কোথাও কথা হবে না, না বুঝলে আমাকে বলবা। দেখো এখন যদি 3 মিটারই থাকে, 6 জনের জায়গায় আমি যদি 1 জন দিই, আর বেশি সময় লাগবে না? হ্যাঁ, শুধু সাধারণ সেন্সটা মাথায় খাটাও। 3 মিটার 1 জনই খুঁড়বে, তাহলে সময় লাগবে বেশি দিন, মানে কি হবে? গুণ 4 গুণন 6। হিসাব নিকেশ আমরা করবো না, খালি এখন চিহ্ন টিহ্ন বসাই যাবে, হিসাব লাস্টে একবারই করবো। তাহলে 1 জনের লাগবে বেশি দিন, কথা বুঝছো কিনা? আচ্ছা, এখন দেখো যদি 3 মিটারের জায়গায় 1 মিটার খুঁড়তে বলি একজনকে, তাহলে তার কি হবে? সময় কয়বার কম লাগবে না বেশি লাগবে? 3 মিটার একজনে খুঁড়তো, এখন 3 মিটারের জায়গায় বললাম 1 মিটার খুঁড়ো বাবা, তাহলে সময় কম লাগবে না? সময় কম লাগলে কি হবে? ভাগ হবে। তাহলে 4 গুণন 6 ভাগ 3। এই 3 লাইন বুঝছো? এমন অর্ধেক বুঝে গেছো। আচ্ছা, এখন কি বলছে? 7 মিটার। আচ্ছা 7 মিটার, এখন 1 মিটার খুঁড়তে যে সময় লাগতো, 7 মিটার খুঁড়তে গেলে বেশি সময় লাগবে না? বেশি লাগা মানে কি? গুণ হওয়া। তাহলে 7 মিটার যদি একজনে খুঁড়ে, তাহলে বেশি সময় লাগবে, এই জন্য গুণন 7 হবে উপরে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো 7 মিটার একজনে খুঁড়তে যেই সময় লাগতো, যদি এখন 10 জন লোক নিয়োগ দেই, তাহলে কম দিন লাগবে না? তাহলে কম লাগলে কি হবে? ভাগ হবে। তাহলে 4 গুণন 6 গুণন 7 উপরে আসে আগেই, এখন হইলো 3 গুণন 10। ঠিক আছে, এখন আমাদের লাইন শেষ। এখন আমরা হিসাব নিকাশ করব। কাটো, 3 1 কে 3, 3 দুগুণা 6, 2 1 কে 2, 5 দুগুণে 10। তাহলে উপরে কত হইলো? 4 1 7, 4 সাথে 28, 28/5 দিন। এটা হচ্ছে উত্তর। দিন দিন আবার ওইটাই বেরোবে। এখন যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, 5 সমস্ত 3/5 দিন। অঙ্কটা ডাটা হয়তো এমন ভাবে দিছে যে ফুল ডে আসে নাই, সমস্যা নাই, হইতে পারে, কিন্তু জিনিসের বেসিকটা তো বুঝছো। এইভাবে 5টা লাইন করলেই অঙ্ক ক্লিয়ার। যত বড় অঙ্ক যাই যাই দাও, এই 5টা লাইন যদি এইভাবে করতে পারো, ক্লিয়ার। তাহলে আমাদের লেকচার 3 ঐকিক নিয়ম কমপ্লিট। চার প্রক্রিয়া সংক্রান্ত ঐকিক নিয়ম। তুলে নাও, হয়েছে? সবার তোলা হয়েছে?
পরীক্ষা আজকে দিবা? 12টা পার হয়ে গেছে। এখন 12টা পার হয়ে গেছে, মনে হয় না লতিফ ভাইয়ের পরীক্ষা নিবে তোমাদের নামাজের দিন শুক্রবার। 20 মিনিট সময়? তোমাদের যাদের বাসা দূরে তারা যাবা কিভাবে? স্যার আমরা অন্য ওইটাই বলতেছি, রাস্তায় শুক্রবার অটোটা পাওয়া যায় না। তাহলে আজকের মতো আমার ক্লাসটা এখানেই সমাপ্ত করে দিই।